গত ভিডিও ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। বোরের পরমাণু মডেলে আমরা জেনে এসেছি যে ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে সজ্জিত থাকে তাকে বলা হয় প্রধান শক্তি স্তর কিংবা প্রধান কক্ষপথ, ইংরেজিতে যাদের বলা হয়ে থাকে শেল বা অরবিট। এখন এই প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের একটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা রয়েছে, এর বেশি ইলেকট্রন কোনো শক্তি স্তর ধারণ করতে পারে না। এখন সেই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা হয় 2n² এই সূত্রটার মাধ্যমে, যেখানে n এর মান আমরা জানি 1 2 3 4 ডট ডট ডট। এখন চলো তাহলে আমরা দেখে নিই যে n এর 1 2 3 4 মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিরকম দাঁড়াচ্ছে। আমি যদি বলি n এর মান 1, তখন সেই শক্তি স্তরটার নাম হচ্ছে কে শেল বা কে শক্তি স্তর। এবার 2n² সূত্রে আমি যদি n এর মান 1 বসিয়ে দেই তাহলে এটা দাঁড়াবে 2 × 1² মানে হচ্ছে দুইটি ইলেকট্রন। অর্থাৎ প্রথম শক্তি স্তরে যেখানে n এর মান 1, যার নাম হচ্ছে কে শেল, সেখানে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি পারবে না। কিন্তু সেখানে 2 এর কম সংখ্যক ইলেকট্রনও থাকতে পারে, অর্থাৎ একটি ইলেকট্রনও সেখানে থাকতে পারবে। যেহেতু ইলেকট্রন ভগ্নাংশ অবস্থায় থাকে না, আমরা কোনো ভগ্নাংশ নিয়ে এখানে আলোচনা করব না। n এর মান যখন 2, দ্বিতীয় শক্তি স্তর, তার নাম হচ্ছে l, এবং আমরা সূত্র অনুযায়ী দেখতে পাচ্ছি n এর মান আমি যদি 2 বসাই তাহলে 2 × 2², তার মানে ভ্যালুটা দাঁড়াচ্ছে কত? 8। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকা সেখানে সম্ভব না, কিন্তু এর কম থাকা সম্ভব। অর্থাৎ 1 থেকে 8 এর মধ্যে যে কোনো সংখ্যক ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে ধারণ করতে পারে। n এর মান যখন 3, তাকে আমরা বলছি তৃতীয় শক্তি স্তর, যার নামটা হচ্ছে m শেল। একইভাবে আমরা হিসেব করে দেখছি যে 2 × 3², তার মানে হচ্ছে 18টি ইলেকট্রন। 18টি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে তৃতীয় শক্তি স্তর, এর বেশি পারে না, তবে এর কম পারে। এরপরে চলে আসছে 4 নম্বর শক্তি স্তরে, যেখানে এই শক্তি স্তরের নামটি হচ্ছে n শেল, কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4², তার মানে 2 × 16, যার মানে হচ্ছে 32টি ইলেকট্রন। তাহলে এখন থেকে তুমি খুব সহজেই 2n² এই সূত্রের মাধ্যমে n এর মান বসিয়ে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা বের করে ফেলতে পারবে। যেহেতু আমরা বারবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর নিয়ে আলোচনা করব, তুমি তাহলে মনে রাখতে পারো যথাক্রমে যে 2, 8, 18 এবং 32টি ইলেকট্রন কি আমাদের যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শক্তি স্তরে স্থান গ্রহণ করতে পারে। এবার তোমাদের বইয়ে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের KLMN শেলগুলোতে ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকে সেটার একটা চার্ট দেয়া আছে। আমি পুরো চার্টটা আমাদের ভিডিও ক্লাসে রাখিনি, তবে কিছু কিছু মৌলে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী তার ইলেকট্রন বিন্যাসটা সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে চলে আসি 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটি। তোমাদের ইতিমধ্যে হোমওয়ার্ক ছিল যাতে তোমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলো। এতে করে তোমাদের সুবিধাটা হবে, তোমরা পারমাণবিক সংখ্যাটা জানলে সেই মৌলটাকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে হাইড্রোজেন, যার প্রতীকটা হচ্ছে ক্যাপিটাল H। এখন আমরা জানি যে কোনো একটি মৌলের যতটি প্রোটন থাকবে, মানে যার পারমাণবিক সংখ্যা যত, সেখানে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কতটি হবে? হাইড্রোজেনের ইলেকট্রন হবে একটি, আর একটি ইলেকট্রন খুব সহজে প্রথম কক্ষপথে মানে কে শেলে স্থান গ্রহণ করতে পারে, যেহেতু কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তাহলে এটাকে আমরা যদি একটা অরবিট ডায়াগ্রামে দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ব্র্যাকেটে 1, সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর প্রথম শক্তি স্তর যার নাম হচ্ছে কে শক্তি স্তর, সেখানে একটি ইলেকট্রন রয়েছে। আমরা নীল কালারের একটা বলের মাধ্যমে ইলেকট্রনটাকে দেখাচ্ছি। এর পরের উদাহরণে আমরা যদি চলে যাই, পারমাণবিক সংখ্যা 11। তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে খুব সহজেই বলতে পারবে যে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সোডিয়াম, যার ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, এবং সেখান থেকে তার প্রতীকটা এসেছে Na। তাহলে এই 11টা ইলেকট্রনের মধ্যে, যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, তাহলে সেখানে ইলেকট্রন রয়েছে 11টি। তাহলে আমরা 11টি ইলেকট্রনকে KLM শেলে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারি। 2টি ইলেকট্রন স্থান গ্রহণ করবে কে শেলে। সবসময় আমরা কি শুরুর দিকের যে শেলগুলো, n এর মান 1 থেকেই কাজ শুরু করব এবং সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন সেখানে
আটিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এর আগে হাইড্রোজেনে একটি ছিল, আমরা প্রথম শেলে দিয়ে দিলাম। দুটি থাকলে কি করতাম, প্রথম শেলেই দিতাম। তবে যদি তিনটি থাকতো সেক্ষেত্রে প্রথম শেলে দুটি এবং দ্বিতীয় শেলে বাকি একটিকে নিয়ে যেতাম। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 11টি ইলেকট্রন রয়েছে সোডিয়ামে, যার পারমাণবিক সংখ্যাও 11। সেখানে প্রথম দুটি ইলেকট্রনকে আমরা প্রথম শেলে নিয়ে গেলাম, কারণ প্রথম শেলকে আমরা পূর্ণ করে ফেললাম। এরপরে আরো 8টি ইলেকট্রন আমি দিয়ে দিলাম দ্বিতীয় শেল বা এল শেলে। তাহলে আমার 2 + 8 কে এবং এল শেল অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ মিলে আমার ইলেকট্রন দাঁড়ালো 10টি। বাকি রইল কতটি ইলেকট্রন, বাকি রইল একটি ইলেকট্রন, যেটা চলে যাবে তৃতীয় শক্তি স্তরে, যার নাম হচ্ছে এম শেল। তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাটা অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি স্তরে ধীরে ধীরে সাজাচ্ছি। এবং যখনই আমি নিম্ন কক্ষপথগুলোতে রয়েছি, অর্থাৎ নিম্ন শক্তি স্তর যেগুলো এন এর মান 1, সেখানে তাহলে প্রথমে এন এর মান যখন 1, প্রথম শক্তি স্তরকে পূর্ণ করে ফেললাম। এরপরে দেখো আমি দ্বিতীয় শক্তি স্তরকে পূর্ণ করে ফেললাম। বাকি যে কয়টি ইলেকট্রন রইল সেটা আমি তৃতীয় শক্তি স্তরে দিয়ে দিলাম। এরপরে আরো বড় একটা উদাহরণ দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 11, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতাটাকে আমরা ঠিক একইভাবে সাজিয়ে ফেলি। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। তাহলে বাকি রইল কি, আরো 2টি ইলেকট্রন, যেটা চলে যাবে কোথায়, তৃতীয় শক্তি স্তরে। তাহলে খেয়াল করো কে, এল এবং এম শেলে যথাক্রমে 2টি, 8টি এবং 2টি ইলেকট্রন রয়েছে। এবার এই পর্যন্ত এই অনুযায়ী আমরা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবো। এবং ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করলে তুমি এই জিনিসটা লক্ষ্য করবে যে হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত, মানে পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো, তাতে এই যে নিয়মটা বর্ণনা করা হয়েছে, এই নিয়মে খুব সহজেই খুব সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে। কিন্তু এই নিয়মটার ব্যতিক্রম ঘটা শুরু করে পরবর্তী উদাহরণগুলো থেকে, যেমন পটাশিয়াম বা ক্যালসিয়াম, সেগুলো থেকে শুরু হয়। কিরকম, আমরা যদি ক্যালসিয়ামে একটু খেয়াল করি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 20। এবার কে শেলে 2টি ইলেকট্রন, এল শেলে 8টি, তাহলে 10টি ইলেকট্রন হলো 20টির মধ্যে, আরো 10টি রইল। এবার তোমরা মনে করছো যে এম শেলে তো আমাদের 10টি চলে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না কেন, এম শেলে 8টি ইলেকট্রন গেল। এবং তারপরে আরেকটা বিষয়, যেটা এন শেলে 2টা ইলেকট্রন গেল। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, আমাদের যেহেতু তৃতীয় শক্তি স্তরে এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, সেখানে আমি তো এখানে 10টা দিতেই পারতাম, তাহলেই তো 3টা শক্তি স্তরের মধ্যে আমি ক্যালসিয়ামের যে 20টা ইলেকট্রন তাদেরকে আটিয়ে ফেলতে পারতাম। কিন্তু না, ঘটনাটা আসলে এরকম নয়। যখনই 19 থেকে এই ঘটনাটা শুরু হয়, 19 পারমাণবিক সংখ্যা থেকে বা 19 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থেকে, তখনই সেখানে তুমি খেয়াল করবে যে তৃতীয় শক্তি স্তর মানে এম শক্তি স্তরটাকে অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তর মানে এন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তুমি যদি পরের উদাহরণগুলোও দেখো, যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে বা পরবর্তীতে ভ্যানাডিয়াম বা আয়রনের ক্ষেত্রে, তুমি একই ঘটনাটা লক্ষ্য করবে যে কেন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে, তার মানে এখানে তো সর্বোচ্চ 18টা ধারণ করতে পারতো, কিন্তু আমি 8টা দিয়ে বাকিগুলোকে কেন চতুর্থ শক্তি স্তরে দিচ্ছি। এই জিনিসটা তোমাদের জানার জন্য উপশক্তি স্তর বা অরবিটালের ধারণাটা রাখা লাগবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ধারণা নিয়ে আগাচ্ছিলাম সেটা ছিল প্রধান শক্তি স্তর বা অরবিট। এবার আমরা চলে যাব উপশক্তি স্তর বা অরবিটালের ধারণায়, এবং অরবিটালের ধারণায় তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কেন আমরা এইভাবে তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে চলে যাচ্ছি। তুমি আরেকটা উদাহরণ যদি দেখো, ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও তুমি একই জিনিস লক্ষ্য করবে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয়তে 8টি, তৃতীয়তে 11টি, চতুর্থতে আবার 2টি। এটা কেন ঘটলো? এখানে প্রথম এবং দ্বিতীয়তে 2 এবং 8টির পরে তৃতীয়টাতে প্রথমে 8টা ইলেকট্রন আসে, তো এরপরে চতুর্থটাতে 2টা ইলেকট্রন যায়, বাট এই 11টার বাকি 3টা যে ইলেকট্রন, এটা সবার শেষে এসে প্রবেশ করে। জিনিসটা কিছুটা পেঁচানো মনে হচ্ছে, তাই না? না, জিনিসটা আসলে পেঁচানো নয়। তোমরা যখনই উপশক্তি স্তরের কনসেপ্টটা জানবে, একদম পানির মতন সহজ হয়ে যাবে যে কিভাবে তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনটা চলে যাচ্ছে। তাহলে আর দেরি না করে আমরা এখন কি উপশক্তি স্তরের ধারণা বা অরবিটালের কনসেপ্টে চলে যাই। আমরা জানি যে প্রধান শক্তি স্তরকে মানে অরবিট, যেটা
সেটা বা প্রধান কক্ষপথ যেটা, সেটাকে এন দিয়ে চিহ্নিত করা হয়। এখন এই শক্তি স্তরগুলো আবার বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত থাকে, যেমন সেকশনের আন্ডারে সাবসেকশন থাকে, ঠিক সেরকম ঘটনাটা যে আমরা যদি গাছের সাপেক্ষে চিন্তা করি, গাছের যে বড় ডালপালা থাকে সেখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়, এখানে ঘটনাটা সেভাবেই তুমি কল্পনা করতে পারো যে প্রধান শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত, এবং এই উপশক্তি স্তরকে চিহ্নিত করা হয় স্মল এল দিয়ে। খেয়াল করে দেখো, প্রধান শক্তি স্তরকে স্মল এন দিয়ে আর উপশক্তি স্তরকে স্মল এল দিয়ে চিহ্নিত করা হয়। এখন এই এল এর মান রয়েছে, যেই মানটা অবশ্যই নির্ভরশীল হচ্ছে কার উপরে? এন এর মানের উপরে। কিভাবে এন এর মানের উপরে? একটু খেয়াল করে তুমি দেখো, এখানে আমি বক্স করে দিচ্ছি যে জায়গাটাতে, সেখানে লেখা রয়েছে এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, আর এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় কি? অরবিটাল। তাই তো, তার মানে এল এর মান যে 0 থেকে n-1 পর্যন্ত হয়, এটার একটা খুব সহজ ধারণা তুমি খেয়াল করবে। এখানে ধরো পাশাপাশি আমি দুইটা কলাম রাখছি, এখানে আমি এন কে দেখাবো আর এখানে আমি এল কে দেখাবো। খেয়াল করে দেখো, এন এর মান যখন 1, তখন এল এর মান কত হবে? এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0, অবশ্যই 0 থেকে n-1, এন এর মানটা কত বলো তো? 1, তাইলে 1-1, তার মানে এটা হচ্ছে কি? 0। তাহলে এন এর মান যখন আমি ফাইনালি লিখি, এন এর মান যখন 1, তখন এল এর মানটা কত হবে? 0 হবে। এটা ফিক্সড হয়ে গেল। খেয়াল করে দেখো, এরপরে এন এর মান যখন 2, এই পর্যন্ত আমি একটা দাগ দিয়ে দিলাম। এন এর মান যখন 2, তখন এল এর মান কত হবে বলো তো? 0 থেকে n-1, তাহলে এন এর মানটা কত? 2, অর্থাৎ 2-1 বা 1 পর্যন্ত। তাহলে তুমি খেয়াল করো যে যখনই এন এর মানটা 2 হলো, তখনই এল এর কয়টা মান দাঁড়ালো? 0 থেকে 1 পর্যন্ত। তার মানে 0 এবং 1 দুইটাই এখানে আছে। তার মানে এন এর মান যখন 2, তখন এল এর মান হচ্ছে 0 এবং 1। খেয়াল করে দেখো বিষয়টা। তাহলে এটাকে আমি একটা বক্স করে দিলাম, এই বক্সের ডাটাগুলো আমি খেয়াল করব। ঠিক একইভাবে আমি যদি এন এর মান কত নেই? এন এর মান 3 নেই, তাহলে সেখানে এল এর মানটা কত হবে? 0 হতে n-1 পর্যন্ত, তার মানে 3-1 বা 2 পর্যন্ত, তাই তো? তাহলে 0, 1 এবং 2 হবে এল এর মান। কখন? যখন এন এর মানটা 3। এন এর মান 3 হলে এল এর মান দাঁড়াচ্ছে 0 হতে 2 পর্যন্ত, মানে 0, 1 এবং 2। খেয়াল করে দেখো, ঠিক একইভাবে একই প্যাটার্নে যখন চলতে থাকবে এই বিষয়টা, তুমি বুঝতে পারবে এন এর মান 4 হলে এল এর মান কত হবে? এল এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে 0, 1, 2, 3। তাহলে একটা জিনিস তো তুমি খুব ভালোভাবে খেয়াল করলে যে এন এর মানের উপরে এল এর মানটা সরাসরি নির্ভরশীল। তাহলে একটু পরে আমরা আসছি এই জিনিসটাতে আবার। এবার আমরা পরের পয়েন্টটা দেখি। উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে চিহ্নিত করা হয় কি নামে? SPDF নামে। এখন এই SPDF নামটা কিভাবে নির্ধারিত হয় সেটাও আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি। এল এর কয়টা মান দেখলাম আমরা? একটু খেয়াল করে দেখো তো। যদি এন এর মান 4 হয়, এন এর কত মান হয়? এল এর মান কত হয়? সরি, এল এর মান হয় 0, 1, 2, 3। কখন? যখন n is equals to 4। ভাইয়া n is equals to 4 কে কেন আপনি বেছে নিলেন? কারণ এখানে এল এর 4টা মানই সম্ভব হচ্ছে এবং 4টা নামকে আমি এখানে দেখাতে পারবো। তাহলে n এর মান যখন 4, তখন এল এর আমি ভ্যালু পাচ্ছি কয়টা? 4টা ভ্যালু পাচ্ছি। তার মানে হচ্ছে আমি 4টা অরবিটাল পাচ্ছি, 4টা উপশক্তি স্তর পাচ্ছি। এবং এল এর এই যে 0, 1, 2, 3 এই ভ্যালুগুলো অনুযায়ী তার একটা নাম নির্ধারিত হয়। এল এর মান, অরবিটালের মান যখন 0, তখন সেই অরবিটালটার নাম হয় এস অরবিটাল, স্মল লেটারের এস। এল এর মান যখন 1, তখন সেই অরবিটালটার নাম হয় স্মল পি। এল এর মান যখন 2, সেই অরবিটালটার নাম হয় ডি। এবং এল এর মান যখন 3, সেই অরবিটালটার নাম হয় এফ। ঠিক আছে?
তাহলে এই এসপিডিএফ এল এর 0, 1, 2, 3 এই চারটি মানের জন্য যথাক্রমে আমরা পাচ্ছি। এদের পূর্ণরূপ রয়েছে, অর্থাৎ এসপিডিএফ কিভাবে আসলো নামগুলো, আসলে এই নামগুলো এস হচ্ছে শার্প, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ বা ডিফিউশন, আর এফ তে হচ্ছে ফান্ডামেন্টাল। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে শিখবে। এখন শুধুমাত্র তোমরা জেনে রাখো যে এল এর মান 0 হলে সেটা এস অরবিটাল হবে, এল এর মান 1 হলে সেটা পি অরবিটাল, এল এর মান 2 হলে সেটা ডি অরবিটাল, এবং এল এর মান 3 হলে সেটা হবে এফ অরবিটাল। খেয়াল করে দেখো। এবার আমরা চলে যাব পরের পয়েন্টটাতে। এই যে এন এর মান যখন 1, তুমি একটু আগে তোমাকে আমি ডান পাশে রাফ করে দেখিয়ে এসেছি যে এন এর মান 1 হলে এল এর কত মান হওয়া সম্ভব? এল এর মান হবে 0, এবং এল এর মান যখন 0 মানে কি একটাই সংখ্যা পাচ্ছি আমি, তখন অরবিটাল হবে একটি, যেটা কি হবে এল এর মান 0 মানে আমরা জানি সেটা হবে এস অরবিটাল। আমি তোমাদেরকে আবার পাশে একটু লিখে দেই এই জিনিসটা। এল এর মান 0 হলে সেটা হবে এস অরবিটাল, 1 হলে সেটা হবে পি, 2 হলে সেটা হবে ডি অরবিটাল, এবং 3 হলে সেটা হবে এফ অরবিটাল। তাই তো, এটা হচ্ছে অরবিটালের নামগুলো। তাহলে এবার লক্ষ্য করো যে যখন এন এর মান 1 তখন এল এর মান কত? 0। কিভাবে? এই সূত্রটা থেকে। আর তখন অরবিটাল একটি কেন? এল এর মান 0, এল এর কতটি মান এখানে? এল এর একটি মান, তার মানে এখানে একটি অরবিটাল হবে, যেটার নাম হবে 1s অরবিটাল। ভাইয়া 1s কেন? আপনি না বললেন শুধু এস হবে? হ্যাঁ, এল এর মান 0 হলে সেটা শুধু এস হয়, কিন্তু সেটা কত নম্বর শক্তি স্তরের? প্রধান শক্তি স্তরের ভ্যালুটা কত? 1, এই 1টা এখানে আসবে। আর এল এর 0 ভ্যালুর জন্য যেই এসটা হয় সেই এসটা হবে পরে। তার মানে এন এর মান 1 এবং এল এর মান 0 হলে সেই অরবিটালটার নাম হচ্ছে 1s অরবিটাল। যখন এন এর মান 2 তখন এল এরও মান কয়টি হবে? এল এর মান হবে 2টি, এবং সেই 2টি ভ্যালু কত? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এল এর মান 0 হলে সেটাকে আমরা বলি এস অরবিটাল, এল এর মান 1 হলে সেটাকে আমরা বলি পি অরবিটাল। এই এস এবং পি অরবিটাল আমরা কোথা থেকে পাচ্ছি? প্রথম শক্তি স্তরে পাচ্ছি, দ্বিতীয় শক্তি স্তরে পাচ্ছি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে দুটি অরবিটাল হবে তাদের ফাইনাল নামটা কি হবে? তুমি এবার বলতে পারবে? তার ফাইনাল নাম হবে 2s এবং 2p অরবিটাল। কেন? 2টা হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বারের জন্য 2, এখানেও 2 এখানেও 2, আর এল এর 0 মানের জন্য হবে s, আর এল এর 1 মানের জন্য হবে p। তাহলে যখন n এর মান 2 সেখানে তুমি এল এর 2টা মান পাচ্ছ এবং 2টা অরবিটাল পাচ্ছ। এল এর মান যতটি ততটি অরবিটাল তুমি পাবে, যেহেতু এখানে এল এর মান একটি পেয়েছিলে, একটি অরবিটাল, এখানে এল এর মান 2টি পাচ্ছ, এখানে 2টি অরবিটাল, এবং তাদের নাম কি? 2s এবং 2p অরবিটাল। n এর মান যখন 3 তখন এই সূত্র অনুযায়ী ওই যে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে n এর মান যখন 3 তখন এল এর মান কত হবে? তখন এল এর মানটা হবে 3টি, 0, 1, 2। এটা আবার আমি তোমাদের বলে দেই যেটা কিভাবে এসেছিল যদি মনে না থাকে। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে n-1টা কত? n এর মান হচ্ছে 3 - 1 মানে 2 পর্যন্ত। তাহলে খেয়াল করো যে n = 3 হলে l এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তার মানে 0, 1, 2। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি আমরা আশা করি। তাহলে n এর মান 3 এর জন্য আমি l এরও 3টা ভ্যালু পাচ্ছি, 0, 1, 2। এবার একটু ডানে চলে আসি। 0 হলে হবে s অরবিটাল, 1 হলে হবে p, 2 হলে হবে d। তার মানে n এর মান 3 হলে আমি 3টা অরবিটাল পাবো, যে 3টা হবে s, p, d অরবিটাল। তাহলে তাদের নামটা কি হবে? তাদের নামটা হবে 3s, 3p এবং 3d অরবিটাল। 3 গুলো এসেছে প্রধান শক্তি স্তরের নাম্বার থেকে, আর s, p, d এসেছে l এর 0, 1, 2 এই 3টা ভ্যালু থেকে। তো ফাইনালি n = 4 হলে কি হবে? এটা তুমি খুব সহজেই এখন পারবে, যেটা হচ্ছে n এর মান 4 হলে l এর কয়টা মান সম্ভব? এখানে একটু ঠিক করে নেবে, এখানে l হবে, এটা প্রিন্টে 1 এসেছে। l এর তখন 4টা ভ্যালু সম্ভব। সেই 4টা ভ্যালু কত? 0, 1, 2, 3 এই সূত্র থেকে।
এই 0 1 2 3 এর জন্য তুমি কি পাচ্ছ, sp,df, চারটা অরবিটালই পাচ্ছ। তাহলে n এর মান 4 এর জন্য তুমি যে চারটা অরবিটাল পাও তাদের নাম কি হবে, 4s 4p 4d এবং 4f। তাহলে খেয়াল করে দেখো, আমরা খুব সহজেই কিন্তু এখানে অরবিটালগুলোকে চিহ্নিত করে ফেললাম। n এর মান যদি 5 হয় তাহলে এখানে আমরা কি পাবো, একটু আমি লিখে দেখাই। এটা যখন n এর মান 5 হলে l এর মান কত কত হবে, খেয়াল করো, l এর মান হবে 0 1 2 3 4, তাই তো? এখানে অরবিটাল কতটি হচ্ছে, তাহলে এখানে অরবিটাল হচ্ছে 5টি। খেয়াল করো জিনিসটা, এখানে অরবিটাল হচ্ছে 5টি, কিন্তু এখানে 4s, যেটা 4s 4p 4d 4f দেখে আসলা তুমি প্রথম চারটি অরবিটালে, সেটা যেমন এটার জন্য প্রযোজ্য, ঠিক অনুরূপভাবে এই চারটি অরবিটালেই আমাদের সবগুলো ইলেকট্রন বিন্যাস সম্ভব হয়ে যায়। তার মানে আমরা 5s 5p 5d এবং 5f এর মধ্যেই সবগুলো ইলেকট্রনকে আটিয়ে ফেলতে পারি। এজন্য l এর মান 4 হওয়ার জন্য যে আরেকটা অরবিটাল, তুমি l এর মান এখানে খেয়াল করে দেখেছো যে l এর মান 0 1 2 3, চারটা ভ্যালুর জন্য চারটা sp,df, তাই তো? কিন্তু যখন n এর মান 5 হয় তখন তো l এর মান আবার 4 হয়ে যাচ্ছে। এই 4 এর জন্য কি l এর বা কোনো একটা নতুন অরবিটাল আমি আনবো না? না, এখানে নতুন অরবিটাল আনার প্রয়োজন নেই। এখানে অরবিটাল 5টা দেখালেও আমাদের 4s,p,d,f এর মতন এখানে 5 নম্বর শক্তি স্তরেও 5s 5p 5d 5f এও কি হয়, এই চারটি অরবিটালেও সবগুলো ইলেকট্রনের বিন্যাস করা সম্ভব হয়ে পড়ে এবং সেজন্যই পরবর্তী অরবিটালের আর প্রয়োজন হয় না। এবং এজন্যই তুমি পরবর্তী কথাটা বলতে পারো, আমি পুরোটা একটু মুছে দিই, যে n এর বাকি মানের জন্য অরবিটাল থাকা সত্ত্বেও, মানে n এর মান 5 6 7, তাদের জন্য আরো কি অরবিটাল সংখ্যা বাড়বে। n এর মান যখন 4 দেখলে চারটা অরবিটাল, তাহলে n এর মান 5 হলে কয়টা অরবিটাল হবে, 5টা অরবিটাল হবে। n এর মান 6 হলে 6টা, n এর মান 7 হলে 7টা অরবিটাল দাঁড়াবে। কিন্তু ঘটনাটা কি ঘটে, sp,df এই প্রথম চারটি অরবিটালেই সব শক্তি স্তরের জন্য সবগুলো ইলেকট্রনের বিন্যাস করা সম্ভব হয় এবং এটা সম্ভব হওয়ার কারণে পরবর্তী অরবিটালগুলোর আর প্রয়োজন হয় না। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো, আজকের ভিডিও ক্লাসে আমরা জানলাম যে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এবং এই ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে সজ্জিত হয়, কেন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে আমরা চতুর্থ শক্তি স্তরে যেতে পারি, এটার জন্য আমাদের অরবিটালের কনসেপ্টটা প্রয়োজন ছিল। তো আজকের ভিডিও ক্লাসে আমরা অরবিটালের শুধুমাত্র প্রাথমিক ধারণাটা পেলাম এবং অরবিটালগুলোকে আমরা চিনতে শিখলাম যে কিভাবে অরবিট থেকে অরবিটাল হলো। প্রধান শক্তি স্তরের মধ্যেই আমরা উপশক্তি স্তরগুলোকে খুঁজে বের করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আরো ডিটেলসে দেখব যে কিভাবে অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে থাকে।